গাজায় নিহত ৪৬, বাইডেনের আমলে যুদ্ধবিরতির চুক্তি অসম্ভব বলছে ওয়াল স্ট্রিট জার্নাল। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭০,০০০ সেনা নিহত। ভারতীয় অস্ত্র ইউক্রেন যাচ্ছে, অভিযোগ অস্বীকার নয়াদিল্লির। দেখছেন এটি নিউজ। দেশের বাইরের খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছি আমি নেহরিন মোস্তফা। শুনছিলেন শিরোনাম। গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে শুক্রবার গাজা সিটিতে ২টি হামলায় ১২ জন নিহত হয়েছে। একটি ভিডিও ফুটেজে দেখা যায় অধিকৃত পশ্চিম তীরের কাবাতিয়া শহরে ৭ ফিলিস্তিনিকে মেরে মৃতদেহগুলো ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। ভিডিওটি প্রকাশের পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনারা কাবাতিয়া শহরের বিভিন্ন স্কুলে অন্তত ১০০০ খানেক শিশুকে আটকে রাখে। অবশ্য পরে তাদের মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের কর্তৃপক্ষ। এদিকে নিহত প্রতিটি ফিলিস্তিনির নামসহ ৬৬৯ পৃষ্ঠার একটি নথি প্রকাশ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, যার প্রথম ১৪ পৃষ্ঠাতেই ১ বছরের কম বয়সে নিহত শিশুদের নাম রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে গাজায় একটি যুদ্ধবিরতির চুক্তি প্রায় অসম্ভব বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট এবং পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিষয়টি স্পর্শকাতর হয় কর্মকর্তারা নাম প্রকাশ করেনি। মার্কিন এক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, খুব শীঘ্রই কেন চুক্তি হওয়া সম্ভব নয়। তারা নিশ্চিত নন আদৌ এই চুক্তি হবে কিনা। মার্কিন কর্মকর্তারা বলছেন, চুক্তি না হওয়ার পেছনে বড় দুটি বাধা হয়েছে। তার মধ্যে রয়েছে হামাসের হাতে বন্দী প্রত্যেক জিম্মির বিপরীতে কতজন ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। আরেকটি হলো ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধি। যদিও ওয়াশিংটনের কর্মকর্তারা বলছেন, দুই পক্ষের মধ্যে একটি চুক্তির লক্ষ্যে তারা কাজ চালিয়ে যাবেন। পেজার ওয়াকি-টকি বিস্ফোরণের রেশ না কাটতেই লেবাননের দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহর বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে হিজবুল্লাহর ১০০টিরও বেশি রকেট লঞ্চার ধ্বংস করা হয়েছে বলে দাবি তোলে তেল আবিবের। বৃহস্পতিবার রাতভর এই বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। লেবাননের মাহমুদিয়া, কাসার আল আরুশ এবং বিরকেট জাব্বুরের মতো শহরগুলোতে কমপক্ষে ৫২টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলার মধ্য দিয়ে ইসরায়েল সব সীমা অতিক্রম করেছে বলে জানিয়েছেন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। অন্যদিকে উত্তর ইসরায়েলের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালায় লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এতে ২ ইসরায়েলি সেনা নিহত এবং আহত হয় অন্তত ১০ জন। গত বছর ৭ অক্টোবরের পর লেবাননে এটি ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। এদিকে প্রয়োজনে হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক হামলার পরিধি আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্ত। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক এবং বেসামরিক সহ ৭০,০০০-এর বেশি সেনা নিহত হয়েছে। শুক্রবার বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, ২০২২ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর নিহত প্রায় ৭০,১১২ রুশ সেনার নাম শনাক্ত করা হয়েছে। তবে নিহত সেনার প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে, কারণ কিছু পরিবার তাদের নিহত স্বজনদের বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেনি। ফলে তাদের নাম নিহত সেনাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। আবার যারা ইউক্রেনে রাশিয়ার দখল করা
দোনেস্ক ও লুহান্সকে নিহত হয়েছেন তাদের নামও যুক্ত করা হয়নি। এই যুদ্ধে সামরিক বাহিনীর পাশাপাশি অনেক বেসামরিক নাগরিক অংশ নেয়ার রুশ সেনা নিহতের সংখ্যা বেড়ে গেছে বলে মনে করছেন বিবিসি। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই ইউক্রেনে নিহত রুশ সেনাদের নাম, শেষকৃত্যি অনুষ্ঠান ও ছবি নিয়ে রাশিয়ার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। ইউরোপীয় গ্রাহকদের মাধ্যমে ভারতীয় অস্ত্র ইউক্রেনে পাঠানোর পদক্ষেপ বন্ধে নয়াদিল্লির কোনো উদ্যোগ নেয়নি, এমন অভিযোগ অস্বীকার করেছে মোদী সরকার। রয়টার্সের এই প্রতিবেদনকে কল্পনাপ্রসূত এবং বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র রণবীর জয়সওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া বিবৃতিতে বলেছেন, নিজস্ব রপ্তানি নিয়মের মধ্য থেকে সুনামের সাথে অস্ত্র বিক্রি করে আসছে ভারত। তাদের কাছে থেকে অস্ত্র নেওয়ার পর সংশ্লিষ্ট পক্ষগুলো তা কি করলেও সেটা দেখার বাধ্যবাধকতা ভারতের নয়। বৃহস্পতিবার রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ভারতের তৈরি খালি আর্টিলারি শেল কেনার পর তাতে বিস্ফোরক ভরিয়ে ইউক্রেনে পাঠাচ্ছে ইটালি ও চেক প্রজাতন্ত্র। রাশিয়া বিষয়টি জানার পর একাধিকবার ভারতকে সতর্ক করেছে। রয়টার্সের দাবি, বিষয়টি জানলে ভারত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। আরজি কর কাণ্ডে ৪২ দিন পর কাজে ফিরছেন চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বিচারকের গুলি করে হত্যা, এক শেরিফ গ্রেফতার। আপনারা দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আপনাদের সাথে আছি আমি নেহরিন মোস্তফা। কলকাতা আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার ৪২ দিন পর কর্মবিরতি আংশিক তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে জুনিয়র চিকিৎসকরা। শনিবার থেকে কাজে যোগ দেবেন তারা। শুক্রবার আনন্দবাজার পত্রিকা জানায়, বৃহস্পতিবার আন্দোলনকারীদের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পুরোপুরিভাবে কাজে যোগ দিচ্ছেন না তারা। চিকিৎসকরা জানান, ওপিডি বিভাগে কর্মবিরতি চলবে, শুধুমাত্র জরুরি বিভাগে সেবা দেবেন তারা। এছাড়া সম্প্রতি পশ্চিমবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও জানান চিকিৎসকরা। দাবি পূরণের জন্য প্রশাসনকে ১ সপ্তাহ সময় বেঁধে দিয়ে তারা বলেছেন, এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আবারও কর্মবিরতি শুরু হবে। আজ ৪০-৪১ দিন অতিবাহিত হতে যাচ্ছে, সেই সবটাকে সামনে রেখে মণিপুর থেকে ২৮.৫ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে রাজ্যটির পুলিশ ও ভারতীয় সেনাবাহিনী। ইন্ডিয়া টুডে জানায়, বৃহস্পতিবার পূর্ব ইসফল জেলার বংজাং ও ইথাম গ্রামের কাছ থেকে যৌথ অভিযানে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি নামের এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। পরে ওই বিস্ফোরকগুলোকে নিষ্ক্রিয় করে আর্মি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা। এই উদ্ধার অভিযানকে বড় ধরনের সাফল্য হিসেবে দেখছেন ভারতীয় সেনাবাহিনী। তারা মনে করছেন, এই সাফল্যের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অনেক প্রাণহানি ঠেকানো সম্ভব হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করেছিল ভারতীয় সেনাবাহিনী ও মণিপুর পুলিশ। পাশাপাশি এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতীয় সেনাবাহিনীর বিস্ফোরক শনাক্তকারী কুকুর। ভারতীয় সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া ও সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করছেন মণিপুর কর্তৃপক্ষ। এরই মধ্যে আইইডি বিস্ফোরকগুলোর উৎস এবং সেগুলোর সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণের তদন্ত চলছে। নিচ্ছি আরেকটি বিরতির সঙ্গে থাকুন।
আবারও স্বাগত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সাথে আছি আমি নাহরিন মুস্তাফা। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে আদালতের ভেতরে বাকবিতণ্ডের পর এক বিচারকের গুলি করে হত্যার অভিযোগ এক শেরিফকে গ্রেফতার করা হয়েছে। 54 বছর বয়সী বিচারকের নাম কেভিন মিলেনেস। বৃহস্পতিবার ঘটনার পর মেকি তার হাত উঁচু করে হেঁটে বের হয়ে আসেন এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। 43 বছর বয়সী এই শেরিফের নাম মেকি। তিনি কেন্টাকি অঙ্গরাজ্যের লেচার কাউন্টির শেরিফ। কেন্টাকি অঙ্গরাজ্য পুলিশের এক বিবৃতিতে বলা হয়, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ছাড়াই শেরিফ মেকি স্টেনেসকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। বিচারককে গুলি করার পেছনে কোনো উদ্দেশ্য ছিল কিনা তা উল্লেখ করেনি পুলিশ। মেকির বিরুদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার একটি অভিযোগ আনা হয়েছে। শেষ করছি আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। গাজায় নিহত 46, বাইডেনের আমলে যুদ্ধবিরতি চুক্তি অসম্ভব বলছে ওয়াল স্ট্রিট জার্নাল। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার 70,000 সেনা নিহত। ভারতীয় অস্ত্র ইউক্রেনে যাচ্ছে, অভিযোগ অস্বীকার নয়াদিল্লির। আরজি কর কাণ্ডে 42 দিন পর কাজে ফিরছেন চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বিচারককে গুলি করে হত্যা, এক শেরিফ গ্রেফতার। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সাথে থাকবার জন্য ধন্যবাদ।